নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও এখন আমার শরীরটা একটু খারাপ ছিল, গতকাল লাইভে তোমরা দেখেছো। মোটামুটি আজকে সকাল থেকে শরীরটা আমার ভালোই আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করে রাখি। আসলে তোমরা তো জানোই, তোমাদের সাথে কথা না হলে, তোমাদের সাথে দেখা না হলে আমার কোনো কিছুই ভালো লাগে না। সে আমি আমার বাবার বাড়িতেই থাকি বা শ্বশুর বাড়িতেই থাকি, তোমরা আমার জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছো। মানে সব কিছু থাকলেও তোমাদের সাথে দেখা না হলে বা তোমাদের কমেন্ট না পেলে আমার দিনটাই যেন পরিপূর্ণ হয় না। তাই আজকে সকালবেলা থেকেই একটু সুস্থ হওয়ার পর থেকেই আমি তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আসলে সেই দিন সন্ধেবেলা একটুখানি স্পেশাল কিছু খাবার বানাবে আমার কাকিমা, তো তারই তোড়জোড় আর কি শুরু করছিল। কাকিমা ওইদিকে মোটামুটি প্রায় সবটাই গুছিয়ে ফেলেছে, কারণ সন্ধে হওয়ার আগে থেকেই সব কিছু আর কি জোগাড়যন্ত্র আমাদের চলছিল। তো আমি ভাবলাম গিয়ে আটাটা মেখে নিই। এটা আটা নয়, এটা ওই ময়দা। আসলে তোমরা না অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদি তোমরা কি মানে রুল আটা যেটা বলে, তো সেটা কি তোমরা খাও না? তো না গো, আমাদের মানে আগে হতো কি যে বাড়িতে ওই ময়দা মানে যেটাকে গমের আটা বলে, তো সেটা আমাদের বাড়িতে ডেলি বেসিসে খাওয়া হতো। কিন্তু এই যে রুল আটা, তো মানে যেটাকে ওই সাদা একদম রাবারের মতো যেটা হয়ে যায়, তো সেটা শুধুমাত্র আমাদের বাড়িতে যখন কোনো স্পেশাল জিনিস মানে স্পেশাল ওকেশনে হোক বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন হলে তখনই করা হতো। তো এখন যখন বড় হয়েছি, এখন যখন জানতে পেরেছি এই জিনিসটা খাওয়া শরীরের জন্য খুবই খারাপ, তারপর থেকে তো এটাকে একদম বাতিলের খাতায় করে দিয়েছে তোমাদের দাদাভাই এবং আমি দুজনে মিলি। আর আমাদের বাড়িতে তো এটা খাওয়ার চল তো নেই সেরকমভাবে। তো সেই জন্য তো আজকে কিন্তু আমি ওই রুল আটাটাই মাখছি। তার কারণ আছে অবশ্যই একটা। গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকেও আমাদের শেফ বসে পড়েছে রান্না করতে সন্ধেবেলাতে। এখন ঘড়িতে 7টা কত বাজছে কি জানে। একদিকে শেফ রান্না করছে আর একদিকে আমাদের শেফের আর কি নাতনি সে বাটি করে হামলা চালাচ্ছে। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে এখন এই মুহূর্তে। কি রান্না হচ্ছে গো? চিকেন রোল। চিকেন রোল হবে। চিকেন রোল রেডি হচ্ছে। কাকিমা এখন মাংস কষাচ্ছে আর আমার মেয়ে একদিকে বাটি করে নিয়ে যাচ্ছে, আবার শেষ হচ্ছে আবার আসছে। আমি আটা মাটা রেখে রেডি করলাম। এখন সবকিছুই বাকি, তবে ভাই গেছে পড়তে। ও ভাই পড়ে আসবে, তা করতে করতে আমাদের সবকিছুই শেষ হয়ে যাবে। কিন্তু আগে যেমন সবাই মিলে বসে যেভাবে আর কি খাওয়া দাওয়া হচ্ছিল, আজকে ওরে বাবরে কি ধোঁয়া রে বাবা, আজকে সেটা হবে। কিন্তু ভাই একটুখানি মিসিং থাকবে আর কি, ওর জন্য রাখা হবে। কিন্তু শেষকালে ওই ওর মানে যখন আর কি পড়ে টরে আসবে তখন আর কি কাকিমা একটু ডিম টিম দিয়ে যেমন ভাবে করে সেরকম ভাবে করবে। আমাদের হচ্ছে আজকে এগ চিকেন রোল, শুধু চিকেন রোল নয়, এগ চিকেন রোল। চোখগুলো জ্বলে যাচ্ছে কাকিমা আমার। তো চলো এখন থেকে আমার এই ভিডিওটা আমার শুরু হচ্ছে। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। বুঝতেই পারলে যে রোল আটাটা কেন আমি মাখছি, কারণ এই যে রোলটা বানানো হবে, এই রোল কিন্তু এর আগে কিন্তু আমরা গমের আটা দিয়ে বানিয়ে খেয়েছি। কিন্তু আমার কাকিমা আজকে বলেছে যে না, দোকানে তো গমের আটা দিয়ে রোল হয় মানে রোল তো হয় না, তো আজকেও আমরা প্রায় দোকানের মতনই বানানোর চেষ্টা করব, ওই ঘরোয়াভাবে আর কি। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, আর সামান্য একটুখানি কষবে, তারপরে এটাকে নামিয়ে নেওয়া হবে। তোমাদেরকে আমি আগেও বলেছি এবং তোমরা হয়তো আমার এই বাবার বাড়ির ভিডিওতে দেখতেও পাচ্ছ, আমাদের সকাল দুপুর রাত যখনই রান্না হয় ম্যাক্সিমাম সময় কিন্তু এই জ্বালনের মাটির উনুনে এটাতেই কিন্তু রান্না হয়। আমাদের গোবর গ্যাসও বাড়িতে আছে এবং এমনি যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাসও আছে। ভালো হয়েছে চিকেন কষা, ভালো হয়েছে। একটু হাতটা দিয়ে দেখিয়ে দাও, যেমন করে তুমি দেখাও, যেমন করে দেখাও, একটু দেখিয়ে দাও। ও মা, এইভাবে 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 দেখাও না, তুমি এইভাবে দেখাবে না? ভালো হয়েছে? হ্যাঁ কাকিমা, বাটি কিন্তু প্রায় খালি, আবার কিন্তু যাবে, তোমার কাছে চিন্তা নেই। হ্যাঁ, চামচে করে নিয়ে এসেছে, চামচে করে টুকটুক করে তুলে খেয়ে নিচ্ছে। চিকেনের ঝোল পর্যন্ত তোমার চুমকিয়ে খেয়ে নিচ্ছে। বললাম না শেষ হয়ে গেছে, ও যাবেই আনতে। আমি বললাম না তোমাকে? না, রোল হওয়ার আগে ওর পেটে চলে যাবে কাকি।
হ্যাঁ আবার আবার নিয়ে এসেছো তো চিকেন রোলটা কি দিয়ে হবে? তুমি যদি সব নিয়ে চলে আসো তাহলে চিকেন রোলটা কি দিয়ে হবে বলো? ফুদিয়ে ফুদিয়ে খাও, কিন্তু প্রচুর গরম এই মাত্র হলো, কিন্তু ফুদিয়ে ফুদিয়ে খাবে। ভালো করে বসো বাবু, বসো। হ্যাঁ, চিকেন রোল করার আগেই চিকেন উদ্ধার হয়ে যাচ্ছে। রান্নার এত কিছু সরঞ্জাম থাকা সত্ত্বেও আমাদের বাড়িতে কিন্তু বেশি ব্যবহার হয় এই মাটির উনুনটাই। আর তারপর আর কি ব্যবহার হয় আমাদের গোবর গ্যাস। তারপরে যখন এই দুটো ব্যবহার করার কোনো সময় থাকে না বা গোবর গ্যাসটা যখন ফুরিয়ে যায়, তখন কিন্তু আমাদের ওই যে সিলিন্ডার যে গ্যাস থাকে, যেগুলো সবার বাড়িতেই থাকে, তো সেই গ্যাস আর কি ইউজ করা হয়। বেশ অনেকক্ষণ আগে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গিয়েছিল, কিন্তু আমার কাকিমা বলেছিল এখন থেকে নিচি কাটতে হবে না বা এখন থেকে কিন্তু বেলে লাভ নেই, কারণ এই রুল আটা তোমরা সবাই জানো যে এগুলোকে তুমি যত বড় করেই বেলো না কেন, এগুলো সেই রাবারের মতো, সে এমনিতেই ছোট হয়ে যায়। কাকিমাকে সেই বলছি, কাকিমা বলছে আমি ঠিক করায় যখন দেবো তখন ঠিক ম্যানেজ করে নেব, তুই কর। তো তখন আর কি আটাটা মেখে রেখে দিয়েছিলাম, কারণ কিছুক্ষণ একটুখানি রেস্ট ওকে টাইম দিতে হয় রুল আটাটাকে, ওই বলতে পারো আধ ঘন্টা মতো রেস্ট দিয়েছিলাম আমি। তারপরে বললাম যে তাহলে আমিই করে নিচ্ছি। কাকিমা বললো দুজনে মিলেই করবো চল, কারণ ওইদিকে চিকেনটাও হয়ে গেছে। আর আমাদের বাড়িতে তো তোমরা জানো আজকে বানানো হচ্ছে এগ চিকেন রোল। প্রথমে তো ভেবেছিলাম যে চিকেন রোলই বানানো হবে, কিন্তু আমার কাকিমা বললো যে না, এগটা দিলে তাহলে জিনিসটা বেশ নরম নরম হবে, তো সেই জন্য আর কি এগটা দেওয়া। আবার এগটা জানো তো একটু ইউনিক স্টাইলে দেওয়া হয়েছে। অন্যান্য জায়গায় দেখবে ডিমটা ফাটায় দিয়ে ডিমটা কিন্তু একদিকেই থাকে, কিন্তু এবারে তোমরা দেখবে আমাদের বাড়িতে কাকিমা কীরকমভাবে ইউনিক স্টাইলে বানায়। এই যে আমি এখন একটা একটা করে রোলের যে রুটিটা সেটা বেলে নিচ্ছি, আর কাকিমাকে বলছি কাকিমা যতই টান দিচ্ছে এ কিন্তু ছোটোই হয়ে যাচ্ছে। আর রোলের যে আটাটা আমি মানে নেচিগুলো কেটেছি, আমি জানি রোলের জন্য না একটু বেশি বড় বড় করে কাটতে হয়, কারণ না হলে হয় না, তো সেভাবেই করার চেষ্টা করেছি। তবে বাচ্চা খাবে যেহেতু, অসমি আছে যেহেতু, তো ওর জন্য স্পেশাল সাইজ করা হয়েছে আর কি, মানে ওই মিডিয়াম মতো আর কি। যাই হোক, কুলোটা নিয়ে এলাম। আমাদের বাড়িতে যখন কোনো লুচি বা পরোটা বা রুটি যাই বেলা হয় না কেন, তোমরা জানো, তোমরা হয়তো দেখেছো যে বেলে রাখার জন্য এই রকম কুলো, চালুনি ওইসবের মধ্যেই ভালো করে মুছে টুছে ওর মধ্যেই রাখা হয়, খুব সুন্দর থাকে জানো। রোল মোটামুটি বাচ্চাটার জন্য রেডি, মানে আমাদের মহারানীর জন্য রেডি। তো আমি ওর জন্য দুটো রোল মানে রেডি করে নিচ্ছি। একটু চিকেন কষা দিয়েছি, আর চিকেন কষা জানো তো অসমির জন্য আলাদা করে আমার কাকিমা রেখেছে, কারণ ওতে কিন্তু এক ফোঁটাও ঝাল দেওয়া নেই। তোমরা জানো আমার মেয়েটা ঝাল খেতে পারে না, তাই একটুখানি সামান্য সব কিছু দিচ্ছিলাম, একটুখানি সস, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর চিকেনটা একটুখানি সামান্যই সব কিছু দিয়ে একটুখানি মুড়িয়ে ওর জন্য রেখে দেবো। আর অসমি এটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করেছিল, মানে একটা করে রোল শেষ হচ্ছে আবার বলছে আমি আবারও একটা খাবো, তো সেই জন্যই আমি দুটো আর কি রোল বানিয়ে রেখেছিলাম, কারণ আমি জানি আমার মেয়েটা দুটোই খাবে। সেটাই আর কি হয়েছিল। আর চিকেনে যেহেতু ঝাল ছিল না তাই কোনো অসুবিধা হয়নি। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে যখন কোনো কিছু রান্না হয় তখন কিন্তু মানে অল্পর কোনো পরিমাণ হয় না যে সবার জন্য একটা করে হোক। অল্পেতে শান মেটে না আমাদের বাড়িতে। ঠিক কতগুলো পরোটা ভেজেছে আমার কাকিমা, মানে ওই রোলের যে রুটিটা এখনও পর্যন্ত ভাজা চলছে, মানে বুঝতেই পারছো ঠিক কতটা পরিমাণে হয়। তবে কাকিমা জানো তো কীরকম করছিল, প্রথমে যেমনভাবে রোল করে রুটিটা একটুখানি ভেজে নিয়ে তারপরে ডিমটা দিয়ে দিচ্ছিলো, কিন্তু সেটাতে না অসুবিধা হচ্ছিলো। তো সেই জন্য এই বুদ্ধিটা আমি কাকিমাকে দিলাম যে তুমি সব কটা ডিম মানে ফাটিয়ে নিয়ে একটা কন্টেনারের মধ্যে দিয়ে একটুখানি সামান্য নুন দিয়ে ওর মধ্যে একবারে গুলে রেখে দাও, আর পরোটাগুলোকে আলাদা আলাদা করে প্রথমে ভেজে নাও, তারপর শেষকালে ডিম দেবে। না হলে না জানো তো ডিম দেওয়ার কারণে পরোটাগুলো যেগুলো ধরো যেহেতু অনেকটা পরিমাণে বানানো হচ্ছে, তো সেহেতু মানে পরোটাগুলো না কীরকম একটু নেতিয়ে যাচ্ছিলো। আর এই রোল যদি খুব একটা নেতিয়ে যায় খুব একটা ভালো লাগে না দেখবে, তো সেই জন্যই কাকিমাকে এই বুদ্ধিটা দেওয়া। আর সেটা কিন্তু খুব মানে কার্যকরী হয়েছিল জানো। কাকিমাকে বলছিলাম তুমি বসো, আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, কিন্তু কিছুতেই আমাকে ভাজতে দেয়নি, সে নিজেই সব কিছু করছিল। আর আমি কাকিমাকে সঙ্গ দিচ্ছিলাম, আর ভাই গেছে পড়তে, তোমরা তো জানোই। আর তোমাদেরকে তখন বললাম না যে ভাই আসবে, তারপর কাকিমা একটা রোল আমাদের সাথে খাবে আর একটা ভাইয়ের সাথে খাবে, ভাইয়ের আসতে লেট হবে। কিন্তু আমাদের মানে সেই সন্ধ্যের আগে থেকে, মানে তখনও বিকাল ছিল, তখন থেকে সব কিছু জোগাড় করতে করতে রাত 9টা বেজে গিয়েছিলো জানো। মানে আমরা ডিনারে এটাই খেয়েছিলাম, এরপরে আমরা কেউ কিছু খেতে পারিনি। অসমিও তাই, মানে আমাদের ডিনারে আজকে এই এগ চিকেন রোলটাই আর কি ছিল।
যাই হোক চলো, আমি এদিকে কাকিমাকে সঙ্গ দিচ্ছি, ওইদিকে অস্মিকে সামলে রেখেছে আমার মা, কারণ সে তো পাগল হয়ে যাচ্ছে কখন হবে কখন হবে। আর তোমরা তো দেখলি যে একদিকে যখন চিকেন কষানো হচ্ছে সে একদিক থেকে চিকেন খেয়েই যাচ্ছে। ছোট মানুষ, সে খাচ্ছে বলি যে তাকে দিতে হবে তার কোনো মানে নেই, কারণ তার একটু হজমেরও তো তাকে করতে হবে। বাচ্চা মানুষ হুজুগে পড়ে খাচ্ছে। যাই হোক চলো, এই যে দেখো এইভাবে পরোটাগুলো দিচ্ছিল, ডিমটা মানে প্রথমে এক পিঠ দিয়ে দিচ্ছিল, তারপরে আবার ওই পিঠটাও দেবে, মানে দু পিঠই দেবে জানো। কাকিমাকে বলছি, কাকিমা সবাই তো এক পিঠই দাও, তুমি দু পিঠে দিচ্ছে কী জন্য? বলছে এটা আমার ইউনিক স্টাইল। সমস্ত খাবার, সমস্ত রান্না, সমস্ত রেসিপিতে একটু নিজস্বতা সবারই থাকে, এটা আমার কাকিমার নিজস্বতা। তো সবকটাই মোটামুটি ভাজা হয়েছে, এবারে শেষের দিকগুলো আর কি মানে প্রায় হয়েই গেছে। এই দুটো হয়ে গেলেই প্রায় সব ডিম হয়ে যাবে। আবার আমাদের যে সমস্যাটা হয়েছিল, প্রথমে ভেবেছিলাম ডিমে হবে না, কারণ প্রথমের দিকে কাকিমা ভেবেছিল, কাকিমা একটু বেশি বেশিই দিয়ে দিয়েছিল, কিন্তু শেষে আর কি দেখেছে যে তার তুলনায় ডিম আর কি বেশি হয়ে গেছে। আবার কাকিমা প্রথম থেকে যেগুলোতে একটু একটু কম হয়েছিল সেগুলোকে খুঁজে খুঁজে বের করে তার মধ্যে ডিম দিয়ে দিয়ে তারপরে আবার সেগুলোকে করেছে। মানে এই সমস্ত কিছু আর কি করতে করতেই আর কি আমাদের দোল শেষ হয়ে যাচ্ছিল, রাত 9টা প্রায় বেজে গিয়েছিল। তো সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে, আর এই হলো চিকেনটা। তো চিকেনটা একটু লাল হলে ভালো লাগতো হয়তো তোমাদের, কিন্তু বিশ্বাস করো টেস্ট ওয়াইজ কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এর মধ্যে সমস্তটাই কাঁচা লঙ্কা দিয়ে করা, তাই এরকম। আর এই যে ঠিক এতগুলো রোল আমরা বানিয়েছিলাম, তোমাদেরকে বললাম না যে ভাই গেছিলো পড়তে, কিন্তু দেখো আমাদের রোল বানাতে করতে খেতে করতে আমার ভাই এসে হাজির। আসলে তখনও আমরা কেউ খেতে বসিনি, কাকিমা একটা করে রোল রেডি করছিল আর আমি রোলগুলো মুড়ছিলাম, তা করতে করতেই আমার ভাই এসে হাজির হয়ে গেছিলো। সেদিনের সন্ধ্যাটা কিন্তু ভীষণ ভালো কেটেছিল, সবাই মিলে ভীষণ এনজয় করেছিলাম। এই খাবারগুলো আমিও চাই আমার শ্বশুরবাড়িতে বানাতে, কিন্তু তোমাদের দাদাভাই বলে তুমি তোমার বাড়িতে গিয়ে খেও, আর তোমাদের বাড়িতে তুমি যেভাবে আনন্দ করে মজা করে খাবে সেটা এই বাড়িতে তুমি পাবে না। আর যদি তোমার একান্তই খেতে ইচ্ছে করে আমাকে বলো, আমি দোকান থেকে কিনে এনে দেবো। আর তোমরা তো জানোই যে দোকানের খাবার অতটা আমরা খাই না, মানে খাই তবু অতটা হেলথ ওয়াইজ ভালো নয়, তো সেই জন্য আমি আর কিছু বলি না। আর আমিও অপেক্ষা করে থাকি যে কবে আমি এখানেতে আসবো, সবাই মিলে একসাথে বসে হই হুল্লোড় করে এই সমস্ত খাবার দাবার খাবো। আর আমার বাড়িরও প্রত্যেকটা সদস্য অপেক্ষা করে থাকে কখন আমরা দু বোন আসবো, এলে এরকমভাবে হই হট্টগোল হবে। আজকে তোমরা এখন এই মুহূর্তে যে ভিডিওটা দেখলে, সেই ভিডিওটা কিন্তু গতকাল রাত্রে নয়। ভিডিওটা আমি এখন দিচ্ছি, তার কারণ ভিডিওর এই সুন্দর সুন্দর মুভমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠেনি। আর যেহেতু তোমরা জানো, অনেকেই হয়তো জানো, আমি গতকাল লাইভে এসেছিলাম যখন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, রাস্তায় আসছিলাম তখন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম। আমি লাইভে এসেছিলাম, তার কারণ আমার যেই বাবার বাড়িটা, তো এখানে তো না নেটওয়ার্কের খুব সমস্যা। তো সেহেতু এর আগেও আমি লাইভে এসেছি, কিন্তু এখান থেকে লাইভে আসবো তোমরা অনেকেও বলছিলে, কিন্তু এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি আর এখান থেকে লাইভ আসছি না। তো কালকে যখন ফিরছিলাম, তো ফিরতে ফিরতে বাজারের মধ্যে ছিলাম, আর বাজারে তো একদম ফুল নেটওয়ার্ক, ওখানে তো মানে লাইভ আটকানোর তো কোনো জায়গা নেই। তো যেহেতু তোমাদের সাথে আমি একদম রেগুলারভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, তো সেহেতু সব কিছুটা একটুখানি ঘেটে আছে, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি লাইভে আসি। আমি মানে যতবারই লাইভে আসি না জানিয়েই আসি ম্যাক্সিমাম সময়, আর আমার এক্সপেকটেশনও সেরকম থাকে না, কিন্তু তা সত্ত্বেও আর কি প্রত্যেকবারই তোমরা কেউ না কেউ দেখো, অনেকজনই দেখো, আবার অনেকে আমার ওই টাইমিংয়ের জন্য অনেকে হয়তো মিস করেও যাও, পরে হয়তো সেটা দেখো। তো এই কয়েকদিন না লাইফটা কীরকম একটা মানে পুরো ঘেটে গেল। আসলে আমাদের জীবনটা না খুবই আনপ্রেডিক্টেবল, মানে আমরা একরকমভাবে প্রেডিক্ট করে রাখি যে আগামীকাল এই কাজগুলো করব বা আগামী পরশু এই কাজগুলো হবে, কিন্তু আমরা যা প্ল্যান করে থাকি আমার মনে হয় ভগবান সেই সমস্ত প্ল্যান শুনে হাসেন যে তোরা এই প্ল্যানগুলো করছিস, তার আগে আমাদের অন্য প্ল্যান থাকে। কখনো কখনো ভগবানের প্ল্যানের সাথে আমাদের প্ল্যান মিলে যায়, আর কখনো কখনো ভগবানের প্ল্যানের সাথে আমাদের প্ল্যান মেলে না। যেমন এই সময় কিন্তু আমার এই বাড়িতে থাকার কথা নয়, আজকে শনিবার, আমার কিন্তু এই সময়ে থাকার কথা আমার শ্বশুর বাড়িতে। কি বলবো, মানে গতকাল বিকালেতে আমার এখান থেকে চলে যাওয়ার কথা,
তো টোটোও বলা হয়ে গিয়েছিলো 2 দিন আগে থেকে, কারণ এখানে না আগে থেকে টোটো না বললে না হয় না, কারণ ডিস্টেন্সটা তো অনেকটাই, তো সেই জন্য মানে একটু দূরের দিকে যেতে হলে বলে যে মানে আগে থেকে আর কি টোটো বুক করতে হয়। তো সেই জন্য আর কি আগে থেকে 2 দিন আগে থেকে টোটো বলে রেখেছিলাম। তো সেই জন্য কিন্তু গত পরশু থেকে শরীরটা আমার ভীষণ খারাপ, মানে ভীষণ খারাপ, মানে আমি পুরো শয্যাশায়ী হয়ে গেছিলাম, বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না, মানে বিছানা ছেড়ে উঠলেই প্রচণ্ড মাথা ঘুরছে, তার সাথে বমি পাচ্ছে। আসলে কিছু কিছু মানে সবাই বলি না যে মেয়েরা ছেলেরা সমান, মেয়ে ছেলে সমান, মেয়েরাও যা করতে পারে ছেলেরাও করতে পারে। আসলে ভগবানই আমাদেরকে আলাদা করে দিয়েছে, মানে মেয়েদের শরীর একরকমভাবে তৈরি করেছেন, ছেলেদের শরীর আর একরকমভাবে তৈরি করে দিয়েছেন। এটা ঈশ্বর হয়তো মানে কি বলবো, মেন্টালি অনেকে অনেক রকমভাবে বলে, আমি এই কথাটা বলছি হয়তো তোমরা অনেকে আমার সাথে একমত না হতেও পারো। এখন চিন্তা ভাবনা সেটাই হয়ে গেছে যে মেয়েরাও যে কাজটা করতে পারে ছেলেরাও সেটা করতে পারে, বা ছেলেরা যে কাজটা করতে পারে সেটা মেয়েরাও ইকুয়ালি সমান তালে করতে পারে, হয়তো পারে। কিন্তু মেয়েদের শারীরিক গঠন, তো মেয়েদের কিছু ইন্টারনাল হরমোনস, কিছু জিনিসপত্র যেগুলো আর কি শুধু মেয়েরাই, মানে এখানেই ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য, মেন জিনিস যেটা ভগবান আমাদেরকে এইভাবে বানিয়ে পাঠিয়েছেন, ভগবান এই পার্থক্যটা করেছেন যে মেয়েদের শরীরের কিছু কিছু জিনিস যে প্রবলেমগুলো হবে সেটা শুধুমাত্র মেয়েদের শরীরেই হবে, ছেলেদের সেরকম কোনো কিছু প্রবলেম হবে না। তো সেই জন্য আবার হয়তো ছেলেদের শরীরে এমন কিছু প্রবলেম হয় যা মেয়েদের হয় না, হতে পারে। তো মানে পার্থক্যটা আমি বোঝাতে চাইছি। তো সেই জন্য এমন কিছু ইন্টারনাল প্রবলেম শুরু হয়ে যায়, মানে সেটা আমাকে পুরো বিছানা থেকে উঠতে দেয় না, মানে আমি পুরো বিছানায় শয্যাশায়ী যাকে বলে ঠিক সেই রকম। আমি একই তো এখানে আসার পর তো আমার মেয়েকে আমি দেখছিই না যে ও কোথায় কী করছে না করছে, আমি তো ওকে দেখিই না। আমার মা ওকে দেখে রাখে ম্যাক্সিমাম টাইম, কিন্তু তবুও আর কি মা খাওয়ায় আমি সেটা দেখি, বা মা স্নান করে দিচ্ছে আমি টুকটাক করে দিচ্ছি, এগুলো আমি দেখি। কিন্তু গত পরশু থেকে আমি সেটাও করতে পারি না, মানে আমি সেই যে বিছানায় মুখ বুজে শুয়েছি, না আমার খেতে ইচ্ছে করছে, না আমার স্নান করতে ইচ্ছে করছে, মানে খাওয়া স্নান করানো মানে যে বেসিক নিড সেইগুলো আমি মানে বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না, করতে পারছিলাম না। মানে এই আমি ঠাকুরের অশেষ কৃপা যে আমি আমার বাবার বাড়িতে আছি, তখন এই প্রবলেমটা শুরু হয়। আর এটা যদি আমি শ্বশুরবাড়িতেও থাকতাম তাহলে মনে হয় আমাকে সেই মানে আমার যেমন হয় আর কি, মানে আমার যদি শরীর খারাপ হয় এখান থেকে মা কাকিমা কেউ টোটোয় করে যায়, গিয়ে আমাকে ওখান থেকে নিয়ে আসে, আমার একা আসারও ক্ষমতা থাকে না। আর ওখানে তো আমাকে দেখবি বাকে আবার অশ্মি আছে, তো সেহেতু সেটাই মানে সেটারই পুনরাবৃত্তি হতো যে আমি উঠতে পারতাম না, আমাকে এখান থেকে কেউ গিয়ে নিয়ে আসতো, ভাই এসছে। তো সেটা হয়নি লাকিলি, কারণ শ্বশুরবাড়িতে থাকলেও আমাকে আগে এখানেতেই নিয়ে আসতে হতো। পড়তে গিয়েছিলেন কি কি হয়েছে, পড়ে গেছিস নেই কোথাও, তাহলে ভাগ্নি ভাগ্নি আমার নাকে স্ট্যাম্প বসিয়ে দিয়েছে, এই যে নাকে পুরো স্ট্যাম্প বসিয়ে দিয়েছে। তো যাই হোক, গতকালকে আমি ডাক্তারও দেখাতে গিয়েছিলাম, মানে যেতেই হলো, মানে ভাবিনি যে প্রথমে ভেবেছিলাম যে একদিন হচ্ছে তো দ্বিতীয় দিন থেকে হয়তো ঠিক হয়ে যাবে। ও মা, দ্বিতীয় দিন সকাল থেকে উঠে দেখছি আরও শরীরটা খারাপ হয়ে গেছে। তো মা বললো যে চট ফেলে রাখা যাবে না। আমি কাকিমাকে বলছিলাম আমাকে এখান থেকে পাড়ার দোকান থেকে গ্রামের দোকান থেকে ওষুধ এনে দাও, তো বলছে না না এইসব ওষুধ খাওয়া চলবে না, তোকে প্রপার ডাক্তার দেখিয়ে তারপরেই তোকে ওষুধ দিতে হবে। কুসুমি বাবাকে ফোন করি, সে ফোনেতেই মানে দ্রুত মানে ডাক্তারের কাছে নাম লিখিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে আমরা টোটো বুক করি। আর আমাদের একজন দাদা আছে, সে প্রচুর টোটো পেতে হেল্প করেছে, নাহলে সব জায়গায় আর কি টোটোর জন্য আমি ফোন করছি, সবাই বুকড। তারপর আমাদের পাশের পাড়ার আর কি এক দাদা আছে, সে প্রচুর হেল্প করলো, সে একটা টোটো দেখে দিল। এই টোটো নিয়ে আমি, আমার মা এবং মৌসুমি, প্রথমে আসলে মৌসুমিকে রেখে যাব, তারপর এই সর্দার বললেন যে না নিয়ে যা, কাঁদবে প্রচণ্ড, তো সেই জন্য ওকে নিয়ে যেতে হলো। গলাটা কিরকম হচ্ছে। আমার ভাই ছোট বাচ্চা ছিল, ঠিক আছে, মানে আমি যখন ভিডিও করা শুরু করি তখন ও ছোট ছিল, তখন মানে কি বলবো শৈশব কাল কাটাচ্ছিল। আর এখন ও ধীরে ধীরে এই যে গলা, এই যে মুখ, মানে এবারে একটুখানি পুরুষত্বর দিকে এগোচ্ছে আর কি। তোর নাকটা দেখে মনে হচ্ছে যে কোথাও চুরি করতে গেছিলে, কেউ কি বলে না উসাই করে দিয়েছে, ওই জন্য বাগনি করে দেয় আমার বাগনি। নাকটার কি অবস্থা। তো যাই হোক, আর গতকাল রাত পর্যন্ত ভীষণ কষ্ট পেয়েছি, মানে ওষুধ চলছিল, কাল থেকেই তো শুরু হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে মোটামুটি ফিট অ্যান্ড ফাইন।
এখন বেশ আমি হাসছি, এই হাঁটছি, মানে সোজা হয়ে দাঁড়াতে পারিনি, মানে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আমার এখন আর শ্বশুরবাড়ি যাওয়া হলো না, শ্বশুরবাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে গেল। তো মা বলেছে আমি কিছুটা সুস্থ হও তারপর যাবি। তা কিছুটা একটু সুস্থ হই, মানে আজ সকাল থেকেই সুস্থ হতে আরম্ভ করি। তোমরা এই ভিডিওটা আজকেই পাবে, মানে আমি এখনই সকালবেলা কথাগুলো বলছি, তারপরে আমি ভিডিওটা আপলোড করব, তোমরা আজকেই দুপুরে এই কথাগুলো শুনবে। তো এখন আমি এখানেতেই থাকবো কিছুদিন, জাস্ট কয়েকটা দিন, তারপরে শ্বশুরবাড়ি তো ফিরতেই হবে। তো এই হলো ব্যাপার। উফ, মানুষের শরীর সত্যি খুব আনপ্রেডিক্টেবল, এই ভালো এই খারাপ। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে শুলাম, সব কিছু ঠিকঠাকভাবে চললো, আর সকালবেলা ঘুম থেকে উঠেই বাস কি যে ভূত সাওয়ার হলো আমার শরীরের মধ্যে ভগবান জানে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই। কি তো চলো ওর কথা বাদ দাও, এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। এখন আমি ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, খুব কষ্ট হচ্ছিল, সেই কষ্টটা আমার এখন নিরাময় হয়ে গেছে। ডাক্তারই ভগবান, মানে ডাক্তার যদি না দেখা যেতাম কি হতো ভগবানই জানে। আমি যতবার ওষুধ খাচ্ছি ততবার ব্যথা কমছে, ততবারই মাকে বলছি মা ওষুধ না নিয়ে এলে কি হতো। ডাক্তারই ভগবান, সত্যি ডাক্তারই ভগবান।